আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান মণ্ডল, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। আমি আজ ক্লাস নেব উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের, বিশেষ করে যারা 2021 সালে পরীক্ষা দেবে তাদেরকে। আমি আজ পড়াবো যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটি আমরা ইতিপূর্বে পড়িয়েছি এবং পরীক্ষাও হয়েছে। তা আমরা কি কি পড়েছি সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব, তারপর আমরা সরাসরি সৃজনশীল কোর্সের নিয়ে চর্চা করব। তা আমরা এই চ্যাপ্টারের আমাদের পড়া ছিল বিশেষ করে প্রাণীর বিভিন্নতা বলিতে কী বোঝো, অর্থাৎ আমরা যদি ইংরেজিতে বলি বায়োডাইভার্সিটি, সংজ্ঞা পড়ছি, এর টাইপস পড়ছি, এর প্রয়োজনীয়তা, বিষয়গুলো আমরা পড়েছি। এছাড়া আমরা যে শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ভিত্তি, সেই ভিত্তিগুলো পড়েছি, যে প্রতিসাম্যতা, সিলম, ভ্রূণীয় কোষ স্তর, এক স্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট প্রাণী, তারপরে প্রান্তিকতা। এছাড়া আমরা পড়েছি যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, সার্কাইলাস লিনিয়াসের এই বিষয়গুলো পড়েছি। যে সার্কাইলাস লিনিয়াসের ধাপ আছে 7টি: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এবং সর্বশেষ প্রজাতির সংজ্ঞা, প্রজাতির বৈশিষ্ট্য, এগুলো আমরা আলোচনা করেছি। প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। প্রজাতি এমন একটা জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন ক্রিয়া সম্পন্ন করে এবং উর্বর সন্তান উৎপন্ন করে, সেটাই প্রজাতি। এছাড়া আমরা প্রাণী জগতের যে প্রধান ফাইলামগুলো, সেই ফাইলামগুলো বিশেষ করে পরিফেরা, নিডারিয়া, তারপরে প্লাটেলমিন্থিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। তো পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত যে ফাইলামগুলো আছে, সেই ফাইলামগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ নন কর্ডাটার। এছাড়া কর্ডাটা পর্ব আমরা আলাদা করে পড়েছিলাম, যে কর্ডাটা পর্বে 3টি সাব ফাইলাম: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটার। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য, ইউরোকর্ডাটা শ্রেণীবিন্যাস, তাছাড়া ভার্টিব্রেটার আমরা বৈশিষ্ট্য পড়েছি। ভার্টিব্রেটার যে বিভিন্ন ক্লাসগুলো আছে, ভার্টিব্রেটার ক্লাস হচ্ছে 7টি, কোনো বইতে 9টি আছে: মিক্সিনি, সেফালোস্পিডোমরফি, কন্ডিকথিস, অ্যাক্টিনোটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, তারপর রেপটাইলিয়া, অ্যাবিস, ম্যামালিয়া। এগুলো আমরা বৈশিষ্ট্য, উদাহরণ ইত্যাদি বিষয়গুলো পড়েছি। তাছাড়া আমরা 2টি পার্থক্য পড়েছি, যেমন কর্ডাটা এবং নন কর্ডাটার পার্থক্য, মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য পড়েছি। এই পার্থক্যগুলো সাধারণত 2 নম্বরের জন্য আসতে পারে। তারপরে ব্যবহারিক পরীক্ষার জন্য বেশ কিছু প্রাণী শনাক্ত এই চ্যাপ্টারের অংশ, সেগুলো আমরা আলোচনা করেছি এবং সালমা ম্যাডাম তোমাদের এই প্রাণীগুলো নিয়ে অনেকবার বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে এগুলো শেষ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল কোর্সের নিয়ে আজকে মূলত আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন 4টি ধাপে থাকে, যেমন জ্ঞানমূলক, তারপরে অনুধাবনমূলক, পূরক এবং উচ্চতার দক্ষতা। তা প্রথমেই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো, এটা শর্ট কোশ্চেন আকারে থাকে। আমরা এই চ্যাপ্টারে কিছু জ্ঞানমূলক প্রশ্নের কথা বলবো, যেমন প্রজাতি কি। সে প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক। প্রজাতি এমন একটা জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন ক্রিয়া সম্পন্ন করে, উর্বর সন্তান উৎপন্ন করে, সেটাই প্রজাতি। অনেক সময় যদি আসে প্রজাতি বলিতে কি বোঝো, তখন আর একটু ডিটেলস লিখতে হবে, যে প্রজাতি শ্রেণীবিন্যাসের একক। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে প্রজাতিকে সংজ্ঞায়িত করেছে, যে বিজ্ঞানী মায়ের সংজ্ঞা এবং প্রজাতির বৈশিষ্ট্য দিয়ে মোটামুটি শেষ করতে হবে, মানে একটু বড় করে লিখতে হবে 2 নম্বরের জন্য। তা জ্ঞানমূলক প্রশ্ন আরও আসতে পারে যে সিলোম কি।
এই প্রশ্নটা যদি অনুধাবনমূলক আসে তাহলে একটু ডিটেলস লিখতে হবে যে সিলম দেহপ্রাস এটার পোস্টিং নালীর মাঝে ফাঁকা জায়গাকে বলা হয় সিলম। এছাড়া প্রতিসাম্যতা বলতে কী বোঝো, প্রতিসাম্যতা কী, বহুরূপতা কী, শিকাকোষ কী। শিকাকোষ হচ্ছে প্ল্যাটেলমিন্থিস পর্বের পাওয়া যায়, বিশেষ করে টেনিয়াসোলিয়াম বা প্ল্যাটেলমিন্থিস পর্বের প্রাণীদের পাওয়া যায়। এর সাহায্যে এরা রেচন ক্রিয়া সম্পন্ন করে। প্রাণী বৈচিত্র্য কী, যে বায়োডাইভার্সিটি ইজ দ্য ভ্যারাইটি অফ লাইফ, সরাসরি সংজ্ঞাটি লিখবে। তারপরে শ্রেণীবিন্যাস কী, শ্রেণীবিন্যাস হচ্ছে পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবদেরকে নির্দিষ্ট রীতি অনুযায়ী বিন্যাস করার পদ্ধতি শ্রেণীবিন্যাস। তা এখন এই শ্রেণীবিন্যাস কী, এটা 1 নম্বরের জন্য আসে, অর্থাৎ জ্ঞানমূলক। যদি আসে যে শ্রেণীবিন্যাস বলিতে কী বোঝো, তখন আর একটু ডিটেলস লিখতে হবে সংজ্ঞাসহ, পারলে এর প্রয়োজনীয়তা। তা শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন ধাপ আছে সেই ধাপগুলো। তা আমরা এই চ্যাপ্টারের আরও কিছু, যেমন জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে অস্ট্রিয়া কী। অস্ট্রিয়া হচ্ছে যে পরিফেরা পর্বের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই অস্ট্রিয়ার সাহায্যে অস্ট্রিয়া একটা ছিদ্র, পরিফেরা পর্বের এই অস্ট্রিয়ার সাহায্যে বা ছিদ্র দ্বারা পানি ভিতরে প্রবেশ করে, তার একটি ছিদ্র দ্বারা পানি বের হয়ে যায়। তা মোটামুটি আমরা কয়েকটি প্রশ্নের মাধ্যমে জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করলাম। এরপরে আসে অনুধাবনমূলক প্রশ্নগুলো। জড়ীয় প্রতিসাম্যতা বলিতে কী বোঝায় বা কী বোঝো, তখন অরীয় প্রতিসাম্যতার সংজ্ঞা দিবা। প্রতিসাম্যতার কয়েকটির মধ্যে অরীয় প্রতিসাম্যতা একটি, এবং অরীয় প্রতিসাম্যতার সংজ্ঞাটি আসবে, উদাহরণ আসবে, পারলে একটু চিত্র দিলে আরও ভালো হয়, তখন এটা 2-এ পাওয়া যাবে। দ্বিপদ নামকরণ বলিতে কী বোঝো, এটা যদি 2 নম্বরের জন্য লিখতে হয় তাহলে আমরা এভাবে লিখব যে 2টা পদ দ্বারা জীবের নামকরণ পদ্ধতি দ্বিপদ নামকরণ। সেই 2টি পদ হলো একটা গৌণ অপারটি প্রজাতি সার্ক্যাউলাস লিনিয়াস, দ্বিপদ নামকরণ পদ্ধতির জনক। ওনার একটা বইয়ের নাম সিস্টেম অ্যান্ড নেচার। এটু লিখলে মোটামুটি 2 নম্বরের জন্য হয়ে যায়। তারপরে সকল মেরুদণ্ডী প্রাণী কোঅর্ডিনেট, কিন্তু সকল কোঅর্ডিনেট মেরুদণ্ডী নয়, অথবা এরকম যদি প্রশ্ন হয় সকল কোঅর্ডিনেট মেরুদণ্ডী নয়। এটা আমরা যদি ব্যাখ্যা দেই যে কর্ডাটা পর্বে 3টে সাবফাইলাম আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। তাই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এরা কোঅর্ডিনেট কিন্তু মেরুদণ্ডী নয়, কারণ এদের নটকর্ড, নার্ভকর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্র আজীবন একই রকম থেকে যায়, অথবা চেঞ্জ হলেও উন্নত থেকে অনুন্নততে চলে যায়। এই জন্য এরা কোঅর্ডিনেট কিন্তু মেরুদণ্ডী নয়। কিন্তু ভার্টিব্রেটাকে বলা হয় একদিকে কোঅর্ডিনেট আর একদিকে মেরুদণ্ডী। তা ভার্টিব্রেটা কোঅর্ডিনেট, কারো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য এই ভার্টিব্রেটার ভিতর থাকে। ভার্টিব্রেটা উদাহরণ যদি মানুষকে আমরা ধরে নেই, মানুষ ভার্টিব্রেটার সবচেয়ে বড় উদাহরণ মানুষ। এই নটকর্ড, নার্ভকর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্র ভ্রূণ অবস্থায় ছিল। পরবর্তীতে নটকর্ড মেরুদণ্ডের রূপ নিয়েছে, নার্ভকর্ড উন্নত মস্তিষ্ক তৈরি করেছে, এবং যেটা তারপর ফুলকা ছিদ্র সেটা ফুসফুসের রূপ নিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সকল মেরুদণ্ডী প্রাণী কোঅর্ডিনেট, কিন্তু সকল কোঅর্ডিনেট মেরুদণ্ডী নয়। অর্থাৎ ভার্টিব্রেটা একদিকে কোঅর্ডিনেট, আরেকদিকে মেরুদণ্ডী। তো এইভাবে দেখা যায় যে আমরা 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো থাকে সে প্রশ্নগুলো অ্যান্সার আমরা দিতে পারবো। তারপরে দ্বিস্তর বিশিষ্ট প্রাণী বলিতে কী বোঝো। তা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী অর্থাৎ যে সমস্ত প্রাণীর দেহে 2টা ডার্ম থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, তাকে বলা দ্বিস্তর বিশিষ্ট প্রাণী। হাইডার ক্ষেত্রে সাধারণত দেখা যায় দ্বিস্তর বিশিষ্ট প্রাণী পাওয়া যায়, বা বিশেষ করে নিডারিয়াতে দ্বিস্তর বিশিষ্ট প্রাণী বা নিডারিয়া পরে প্রাণীগুলি দ্বিস্তর বিশিষ্ট, এক্টোডার্ম, এন্ডোডার্ম থাকবে ও মেসোগ্লিয়া থাকে না। তবে মেসোগ্লিয়ার পরে পরিবর্তে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে। একটো, এন্ডোডার্ম এবং মেসোডার্ম থাকবে না, মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে। অনেক সময় মেসোগ্লিয়া বলতে কী বোঝো, এটা হাইডার থেকে প্রায় প্রশ্ন থাকে, এরকম প্রশ্ন।
তা কোন উপপর্বের প্রাণীদেরকে সাগর ফোয়ারা বলা হয়? ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদেরকে সাগর ফোয়ারা বলা হয়। ট্যাক্সন বলতে কি বোঝো? এটা তো 2 নম্বরের জন্য আসে, যে প্রাণী জগতের যে বিভিন্ন ফাইলামগুলি আছে, কিংডম, তার ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই যে 7টি ধাপ, এই 7টি ধাপের এক একটি ধাপ হচ্ছে ট্যাক্সন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আমরা আলোচনা করলাম। আমরা এখন প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, আমরা উদ্দীপকের আলোকে এই বিষয়গুলো দেখব। তো তোমরা অলরেডি খেয়াল করছো যে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করেছি এটা সংজ্ঞা টাইপের। তোমাদের উচিত হবে এই চ্যাপ্টারের যে সমস্ত উল্লেখযোগ্য সংজ্ঞাগুলি আছে সেগুলো একটু বড় করে পড়া। যদি 2 নম্বরের জন্য আসে তাহলে একটু বড় করে লিখবে, যদি 1 নম্বরের জন্য আসে, বিশেষ করে জ্ঞানমূলকে যদি আসে তবে সংক্ষিপ্ত করে লিখবে। এটাই সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে। এখন আমরা যে উদ্দীপকের আলোকে প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রয়োগ উচ্চতার দক্ষতা, এটা উদ্দীপকের আলোকে আমাদের আলোচনা করতে হবে। আমরা একটা উদ্দীপক নিয়ে আলোচনা করি। বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী আছে যারা লার্ভা অবস্থায় সাঁতার কাটে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় কিছু উন্নত বৈশিষ্ট্য হারিয়ে উদ্ভিদের মতো স্থায়ীভাবে বাস করে। এরা এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বের নয়। তো আমরা উদ্দীপকটি পড়লাম। তো তোমরা সবসময় উদ্দীপক একের অধিকবার পড়বে, 2-3 বার করে পড়া উচিত। আমি আবার একটু রিপিট করব, তারপরে গোয়াতে অ্যান্সারে যাব। যে বিশেষ এক ধরনের সামুদ্রিক প্রাণী আছে যারা লার্ভা অবস্থায় সাঁতার কাটে, পূর্ণাঙ্গ অবস্থায় কিছু উন্নত বৈশিষ্ট্য হারিয়ে স্থায়ীভাবে বসবাস করে। তা লার্ভা অবস্থায় সাঁতার কাটে এরকম প্রাণী আছে অ্যাসিডিয়া। এই অ্যাসিডিয়া প্রাণী পূর্ণাঙ্গ অবস্থায় উন্নত বৈশিষ্ট্যগুলি হারিয়ে কোনো উদ্ভিদের গায়ে বসবাস করে। তা আমরা গত যে প্রশ্নগুলো ছিল যে উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি শ্রেণীগত বৈশিষ্ট্য বর্ণনা করো, উল্লেখ করো। আর ঘতে আছে উদ্দীপকের শেষের উক্তিটি বিশ্লেষণ করো। আমরা শেষের উক্তিটি আবার একটু দেখি। এরা এবং হাঙ্গর, এরা বলতে যে লার্ভা অবস্থায় যে সাঁতার কাটছে অর্থাৎ অ্যাসিডিয়া, অ্যাসিডিয়া এবং হাঙ্গর একই পর্বের হলেও একই উপপর্বের নয়। তার মানে অ্যাসিডিয়া এবং হাঙ্গর, অ্যাসিডিয়া এবং হাঙ্গর এরা কর্ডাটা পর্বে। অ্যাসিডিয়া হচ্ছে কর্ডাটা পর্বের সাবফাইলাম ইউরোকর্ডাটার অধীনে, আর হাঙ্গর হচ্ছে কর্ডাটা পর্বের সাবফাইলাম ভার্টিব্রেটার অধীনে। তো আমরা উদ্দীপকটি বুঝলাম যে লার্ভা অবস্থায় সাঁতার কাটে এরকম প্রাণীটি অ্যাসিডিয়া, আর হাঙ্গর হচ্ছে কর্ডাটা পর্বের এবং ভার্টিব্রেটার উপপর্বের। তাহলে আমরা গতে যে প্রশ্নটি চাওয়া হয়েছে, উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি শ্রেণীগত বৈশিষ্ট্য উল্লেখ করো, তাহলে দ্বিতীয় প্রাণীটি এখানে হাঙ্গর। এই উদ্দীপকের আলোকে দ্বিতীয় যে প্রাণীটি এ হচ্ছে হাঙ্গর। হাঙ্গরের শ্রেণীগত বৈশিষ্ট্য উল্লেখ করো। হাঙ্গর অর্থাৎ ভার্টিব্রেটা উপপর্বের কন্ডিকটিস শ্রেণীর অন্তর্গত একটা প্রাণী হাঙ্গর। তাহলে এরা কন্ডিকটিস শ্রেণীর বৈশিষ্ট্য চাওয়া হয়েছে। তা আমরা কন্ডিকটিস শ্রেণীর বৈশিষ্ট্যগুলি শিখেছিলাম যে এরা হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট, এরা সামুদ্রিক, এদের দেহে যে আইস থাকে সেই আইসটা হচ্ছে প্লাকয়েড আইস, এদের কডাল ফিন অর্থাৎ পুচ্ছ পাখনা হেটারো সার্কাল, এবং এদের বায়ুথলি সাধারণত এয়ার ব্লাডার বা বায়ুথলি এগুলো থাকে না। তাহলে আমরা কন্ডিকটিসের যে বৈশিষ্ট্যগুলি শিখছিলাম সেই বৈশিষ্ট্যগুলি এখানে লিখতে হবে। অর্থাৎ গতে
দ্বিতীয় প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য উল্লেখ করে। অর্থাৎ গ যে প্রশ্নটি হচ্ছে হাঙ্গরের শ্রেণীগত বৈশিষ্ট্য। তা হাঙ্গর হচ্ছে কন্ডিকথিস শ্রেণীর। আর ঘতে বলা হলো উদ্দীপকের শেষের বাক্যটি বিশ্লেষণ করো। শেষের বাক্যটি অ্যাসিডিয়া এবং হাঙ্গর একই পর্বের হলেও এরা একই উপপর্বের নয়। তার মানে অ্যাসিডিয়া এবং হাঙ্গর একই পর্ব কোনটি? কর্ডাটা। তাহলে কর্ডাটা বৈশিষ্ট্য আমাদের দরকার, যে কর্ডাটা পর্বে নটকর, নাটকট, গলবিল, ফুলকা, ছিদ্র বিদ্যমান থাকে। নটকার থাকবে, নাটকট থাকবে, গলবিল, ফুলকা, ছিদ্র। অর্থাৎ হাঙ্গর এবং অ্যাসিডিয়া উভয়ের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলি আছে। এছাড়া আরও কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি থাকবে। আবার এদিকে বলা হলো যে অ্যাসিডিয়া হচ্ছে ইউরোকর্ডাটার অধীনে। তাহলে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য আমাদের দরকার। ইউরোকর্ডাটার কিছু বৈশিষ্ট্য আছে, যে এরা লার্ভা অবস্থায় সাঁতার কেটে বেড়ায়, পূর্ণাঙ্গ অবস্থায় কোনো কিছুর গায়ে লেগে থাকে। এদের দেহে যে লার্ভা আছে সেই লার্ভার নাম ট্যাডপোল লার্ভা। এরা সাধারণত সামুদ্রিক। এইভাবে বেশ কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। তার মানে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য এই বাক্যে আমাদের লাগবে বা এই উদ্দীপকে, এবং ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য আমাদের লাগবে, এবং সর্বশেষ হাঙ্গর এলো ভার্টিব্রেটার। ভার্টিব্রেটার বৈশিষ্ট্য আমাদের লাগবে, এবং হাঙ্গর ভার্টিব্রেটার উপপর্বের এবং কন্ডিকথিস শ্রেণী, কন্ডিকথিসের বৈশিষ্ট্য আমাদের এখানে উল্লেখ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি উদ্দীপকের আলোকে এই প্রশ্নটি বোঝার চেষ্টা করলাম। আমরা আরেকটি উদ্দীপকের আলোকে আরেকটি প্রশ্নের অ্যান্সার দেব। সেই উদ্দীপকটি আমরা এখন আলোচনা করি। মধুপুর বনাঞ্চল এসে শিহাব এর প্রাকৃতিক দৃশ্য দেখে বিমোহিত হলো। অর্থাৎ মধুপুর অঞ্চলে শিহাব নামে একটা ছেলে, সে এসে প্রাকৃতিক দৃশ্য দেখে বিমোহিত হলো। প্রজাপতি, বানর, পাখি এবং বিভিন্ন প্রজাতির সাপকে সে প্রাকৃতিক পরিবেশে দেখতে পেল। তারপরে মধুপুর বনে সে কী দেখলো? প্রজাপতি, বানর, পাখি এবং বিভিন্ন প্রজাতির সাপ। তা উদ্দীপকের আলোকে আমরা এখন গ এবং ঘ উত্তরটি জানার চেষ্টা করব। উদ্দীপকে উল্লেখিত প্রাণীরা যে যে পর্বের অধীন তার শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে প্রজাপতি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য আমাদের দরকার। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য আমরা পড়েছি। আচ্ছা, তারপরে বানর, পাখি এবং সাপ। বানর, পাখি এবং সাপ এটা হচ্ছে কর্ডাটা পর্বের। তার মানে যে যে পর্বের, একটা প্রজাপতি আর্থ্রোপোডা পর্বের, বানর, সাপ এবং বিভিন্ন প্রজাতির পাখি, এরা হচ্ছে কর্ডাটা পর্বের। তার মানে আর্থ্রোপোডা এবং কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য আমাদের এই উদ্দীপকের আলোকে গতে লিখতে হবে। তারপরে বলা হলো ঘতে উদ্দীপকে উল্লেখিত শেষোক্ত প্রাণী তিনটি পর্ব এক হলেও শ্রেণী ভিন্ন বিশ্লেষণ করো। তা তিনটি প্রাণী কি কি? বানর, পাখি এবং সাপ। এই তিনটি পর্ব এক, তার মানে এরা কর্ডাটা পর্বের অধীনে। তার কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য এই উদ্দীপকের আলোকে গতে লিখতে হবে, এবং শ্রেণী ভিন্ন। এবং এই বানর, পাখি এবং সাপ তিনটিরই ক্লাস কিন্তু আলাদা। বানর এটা ম্যামালিয়া শ্রেণীর। তার ম্যামালিয়া শ্রেণীর আমাদের বৈশিষ্ট্য দরকার। পাখি এটা অ্যাভিস শ্রেণীর বৈশিষ্ট্য আমরা শিখছি, এবং সাপ রেপটাইলসের। তার মানে এখানে রেপটাইলিয়া, অ্যাভিস এবং ম্যামাল এই তিনটে শ্রেণীর বৈশিষ্ট্য এই উদ্দীপকের আলোকে গতে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চ্যাপ্টারের যেভাবে আমরা প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, যেভাবে চ্যাপ্টারটা পড়েছি এবং বিভিন্ন
সময় নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য এবং ভার্টিব্রেটার যে অধীনে যে সমস্ত শ্রেণীগুলি আছে তার বৈশিষ্ট্যগুলি যদি জানা থাকে, তাহলে উদ্দীপকের আলোকে গ এবং ঘয়ের যে কোনো কোশ্চেনই অ্যান্সার দেওয়া সম্ভব। আমরা আরেকটি উদ্দীপকের আলোকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বড় ভাইয়ের সঙ্গে বাজার করতে গিয়ে রাহি চিংড়ি দেখে বলল, আজ যত দাম হোক বড় বড় চিংড়ি মাছ নিয়ে যাব, এ মাছ আমার খুব পছন্দ। তার ভাই দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট, সে বলল, ভালো কথা, তবে জেনে রেখো চিংড়ি কিন্তু মাছ নয়। বৈশিষ্ট্যর দিক থেকে চিংড়ির চেয়ে মাছ অনেক উন্নত প্রাণী। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই উদ্দীপকটি লক্ষ্য করেছ যে রাহি বাজারে যেয়ে চিংড়ি মাছ কেনার কথা বলল, বড় ভাই বলল চিংড়ি কিন্তু মাছ নয়। তাহলে চিংড়ি কোন পর্বের? এটা আর্থপটা পর্বে। আমরা উদ্দীপকটি বারবার পড়ব এবং এখান থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে মাছ কোন পর্বের? মাছ হচ্ছে কর্ডাটা পর্বে, আর চিংড়ি আর্থপটা পর্বে। তাহলে আমরা উদ্দীপকের আলোকে গতে কি চাওয়া হয়েছে দেখি। রাহির পছন্দের প্রাণীটি কর্ডেট নয়, ব্যাখ্যা করো। তাহলে রাহির পছন্দের প্রাণী হচ্ছে চিংড়ি, তাহলে চিংড়ি প্রাণীটি কর্ডেট নয়, এটা হচ্ছে আর্থপটা পর্বে। তাহলে আর্থপটা পর্বের বৈশিষ্ট্য এখানে লিখতে হবে। আর্থপটা পর্বের বৈশিষ্ট্য লেখার পরে আমরা বলতে পারি যে এটা কর্ডাটা নয়, এটা হচ্ছে আর্থপটা পর্বের প্রাণী। তারপরে ঘতে যায় উদ্দীপকের শেষ বাক্যটি যথার্থতা বিশ্লেষণ করো। তো শেষ বাক্য কী ছিল? যে বৈশিষ্ট্য দিক থেকে চিংড়ি থেকে মাছ অনেক উন্নত প্রাণী। তার মানে আর্থপটা পর্বের থেকে কর্ডাটা পর্বে অনেক উন্নত। কর্ডাটা পর্ব হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তাহলে আমাদের আর্থপটার কিছু ব্যাখ্যা এবং মেরুদণ্ডী প্রাণীর ব্যাখ্যা এখান থেকে দিতে হবে। তাহলে উপরোক্ত ব্যাখ্যার আলোকে আমরা বৈশিষ্ট্য বলতে পারি যে চিংড়ির থেকে মাছ অনেক উন্নত প্রাণী, কারণ চিংড়ি মাছ নয়, এটা আর্থপটা পর্বের ক্রাস্টেসিয়াস শ্রেণীর প্রাণী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো উদ্দীপকের আলোকে তিনটি কোশ্চেন আমরা আলোচনা করলাম। তো আমরা উদ্দীপকের আলোকে কিছু জ্ঞানমূলক, কিছু অনুধাবনমূলক এবং প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা লাস্ট একটা কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই কোশ্চেনটা এরকম, যে মাহবুব একটি দুর্গম এলাকায় বেড়াতে গিয়ে দুটো ভিন্ন ধরনের প্রাণী দেখলো। প্রথমে যে প্রাণীটি দেখলো তার গায়ে লোম আছে, তার গায়ে লোম আছে। তার লোম আছে কোন পর্বের? কর্ডাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে। পরবর্তীতে দেখা প্রাণীটির গা পালকযুক্ত। পালক আছে কর্ডাটা পর্বের অধীনে, অ্যাবিস শ্রেণীর প্রাণীর দেহে পালক থাকে। তাহলে মাহবুবের দেখা প্রথম প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম যে প্রাণী দেখলো সেই প্রাণীটির গায়ে লোম আছে, তার মানে ম্যামালিয়ার বৈশিষ্ট্য চাওয়া হয়েছে উদ্দীপকের আলোকে গ প্রশ্নটি। মাহবুবের দেখা প্রথম প্রাণীটির শ্রেণীগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে মাহবুবের দেখা প্রাণী দুটি ভিন্ন শ্রেণীর অন্তর্গত বিশ্লেষণ করো, অথবা দুটি ভিন্ন পর্বের অন্তর্গত এরকম বিশ্লেষণ করো। মাহবুব যে প্রাণীগুলো দেখলো সেটা কিন্তু একই পর্বের, তার মানে অ্যাবিস কর্ডাটা পর্বের, আর যে অ্যাবিস কর্ডাটা পর্বের দেহ পালকযুক্ত পাখির
আর গায়ে লোম আছে ম্যামালিয়া পড়বে, তার মানে এরা কটাটা পড়বে, কিন্তু ভিন্ন ভিন্ন শ্রেণী, একটা ম্যামালিয়া আর একটা হচ্ছে অ্যাভিস। তাহলে আমরা ম্যামালিয়ার বৈশিষ্ট্য শিখছি যে ম্যামারি গ্ল্যান্ড থাকবে, দেহের লোম থাকবে, মধ্যস্থতা থাকবে, দাঁত থাকবে, ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য আমরা এখানে সেই ম্যামারি গ্ল্যান্ড বৈশিষ্ট্যটি এখানে লিখতে হবে। আর পাখির যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি আমাদের এই উদ্দীপকের আলোকে এটা লিখতে হবে এবং একটু ডিটেলস আকারে প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। তার মানে আমরা উদ্দীপক, যে কোনো উদ্দীপক নিয়ে আলোচনা করি না কেন, তো এখানে মূল বিষয়গুলো আসছে যে আমাদের এখানে ফাইলাম অথবা কর্ডাটা পর্বের যে সাব ফাইলাম ভার্টিব্রেটার অথবা ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটার এই ক্লাস অথবা ফাইলামের বৈশিষ্ট্যগুলো আমাদের দরকার। তাহলে আমরা মূলত এই চ্যাপ্টারের যে ফাইলাম, বিভিন্ন যে ফাইলামগুলো আছে এই ফাইলামের বৈশিষ্ট্যগুলি বারবার চর্চা করতে হবে এবং প্রত্যেকটা ফাইলামের উদাহরণ জানতে হবে। আবার ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা এর বৈশিষ্ট্যগুলি জানতে হবে, উদাহরণ শিখতে হবে। এবং সর্বশেষ যে ভার্টিব্রেটার অধীনে 9টি ক্লাস আছে বর্তমান বইয়ের, সেই 9টি ক্লাসের বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, উদাহরণ জানতে হবে। তাহলে দেখা যাবে যে উদ্দীপকের আলোকে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া আমাদের পক্ষে সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই চ্যাপ্টারের কিছু সৃজনশীল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি, কিছু জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং প্রয়োগ উচ্চতার দক্ষতা গ এবং ঘতে যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু বেসিক আলোচনা করেছি, কারণ অনেক দিনের একটু গ্যাপের পরে ক্লাসটা হয়েছে। আর তাছাড়া তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটি একটু সংক্ষিপ্ত আকারেই, তো সেখানে প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে এবং তৃতীয় অধ্যায় পরিপাকতন্ত্র, চতুর্থ অধ্যায় রক্ত সংবহনতন্ত্র এবং জেনেটিক্স। তা এখন তোমাদের যে ক্লাসগুলো আমরা নেব সেই ক্লাসগুলো মূলত আমাদের সিলেবাসের অন্তর্ভুক্তই থাকবে। তো আমরা 2021 সালে যারা পরীক্ষা দেবে তারা, অর্থাৎ সেকেন্ড ইয়ার হিসাবে আমরা তোমাদের এখনই ক্লাসটা ওইভাবে চালিয়ে যাচ্ছি। তো তোমরা যারা ওই গ্রুপে জয়েন করো নাই তারা অলরেডি জয়েন করে ফেলবে তাড়াতাড়ি। এবং আমাদের যে সেকেন্ড ইয়ার আগের রুটিনটা ছিল, রুটিন ওয়াইজ প্রতিদিন ক্লাস হচ্ছে, অর্থাৎ আমাদের জীববিজ্ঞান ক্লাস হয় রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। আল্লাহ হাফেজ।